আচ্ছা, সবাই একটু ক্লাসে মনোযোগ দিন। 15 ড্রপে 1 ml, 5 ml এ 1 tsf, 2.5 ml এ half tsf, 3.5 ml এ 3/3 tsf, অর্থাৎ 1 চামচ, এটা হাফ চামচ আর এটা 1 চামচ, আর 15 ড্রপে 1 ml। লিখে নেন এটা, 15 ড্রপে 1 ml, 5 ml এ 1 চামচ, 2.5 ml এ হাফ চামচ, 3.5 ml এ 1 চামচ। এটা হচ্ছে মানে একটা রুলস, এর ভিতরে কোনো ক্যালকুলেশন নাই, এটা মুখস্থ করতে হবে। 15 ml এ 1 ml, 5 ml এ 1 চামচ, 2.5 ml এ হাফ চামচ, 3.5 ml এ 1 চামচ। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ। এখন আপনারা একটা আমাকে বলছেন যে 5 কেজির একটা বাচ্চা সেফ 3 কত ml পাবে, বিষয়টা এরকম না? তো সেফ 3 তে আমরা ক্যালকুলেশন করে বলছি যে কত, 10 কেজিতে 1 চামচ। এটা আমরা ক্যালকুলেশন করে আসছি, যেরকম ভাবে যে নাম্বারটা করলাম 8 mg কি বলে 120 mg তে 1 চামচ, ওটা আমরা তো সেফিক যেমন আমরা করছি কি 10 কেজিতে 1 চামচ। আপনারা বলছেন যে 5 কেজির বাচ্চা এই সিরাপটা আমি কোনটা দিব, বিষয়টা তো এটাই, কোশ্চেনটা তো এটাই। তো 5 কেজির একটা বাচ্চা পাবে কতটুকু, হাফ চামচ। হাফ চামচে আমাদের কত ml, 2.5 ml। এদিকে ব্ল্যাক বোর্ডের দিকে 2.5 ml। এবার বুঝতে পারছি 5 ml টা কই দিকে, 2.5 কই দিকে এলো? হ্যাঁ, 5 কেজির বাচ্চা। এবার 5 কেজির বাচ্চা 2.5 ml, সেফিক জিম 2 বেলা খাইতে হবে, তার মানে কি 2 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, এটা দিনে কতটুকু পাবে, 5 ml পাবে। এটা খাইতে হবে কয় দিন, 7 দিন, তার মানে গুণ 7, 5 সপ্তাহ 35। এটা 37.5 ও পাওয়া যায়। তাহলে কি 35 ml আইছে, এর আমি 30 ml দিতে পারবো না, কম হয়ে যাবে। 40 ml দিলেও বেশি হয়ে যাবে, যেহেতু 37.5 আছে এই বাচ্চার ক্ষেত্রে 37.5 দিব। হ্যাঁ, এবার যদি আরো কম বাচ্চার ক্ষেত্রে ধরি, 4 কেজির একটা বাচ্চা ধরি, 4 কেজিতে পাবে 2 ml, দিনে পাবে 4 ml। সপ্তাহে কত পাবে, 4 সপ্তাহ 28। তখন আমি এই যে 30 ml যেটা আছে সেটা দিয়ে দিব। আরো কম ওজনে আসলে তখন 21 ml ড্রপ আসবে, আর বেশি ওজনের আসলে তখন 40 ml আসবে। এবার আসি 7 কেজির যদি একটা বাচ্চা, 7 কেজির একটা বাচ্চা দিনে কতটুকু পাবে, এটা আমরা এই ক্যালকুলেশন চলে আসবো। কিভাবে ক্যালকুলেশন করব, যে 10 কেজিতে যদি 5 ml হয়, তাহলে 7 কেজিতে 5 কেজিতে আগে ধরবো যে 2.5 দিল, বাকি রইল কত, 2 কেজি। তাহলে 5 কেজিতে 2.5, 2 কেজিতে কত, আরো ওটার ভাগ হবে, ওটার আরো ভাগ হবে না, 2.5 এর আরো ভাগ হবে, তাহলে কত হবে 1.2। তাহলে এর সাথে 1.2 যোগ করব, 3.7। 3.7 মানে কি, এই যে 3.5 কাছাকাছি থাকলেই হবে, কারণ এটা কি 80 থেকে 100 mg, এটার হিসাব। অর্থাৎ আমাদের হাতে অনেক কিছুই আছে, 80 থেকে 100 mg হিসাব ধরে, অর্থাৎ আপনি কি 2.7 হইলেও আপনি 3.5 এ আসতে পারবেন, সমস্যা নাই। কারণ কি এই যে মধ্যে 20 mg আমার হাতে আছে, অর্থাৎ কি একটু কম দিলেও সমস্যা নাই, যেহেতু ডোজটা কি 80 থেকে 100 এর মধ্যে থাকতে হবে।
কিন্তু 100 থাকতে হবে কাদের? যাদের মেনিনজাইটিস অনেক বেশি জ্বর তাদের 100 ধরেই দিতে হবে, অর্থাৎ যাদের জ্বর বেশি তাদের ডোজ অনুযায়ী একটু বেশি দিতে হবে অ্যান্টিবায়োটিক, কম দিয়ে চলবে না যাদের বেশি। আবার যাদের ক্ষেত্রে সিম্পল ওদের 80 mg ধরে দিলেও হবে। বুঝতে পারছি? তাহলে এই বাচ্চা এই 3.5 ml আমরা আসতে পারবো। 3.5 ml এ যদি আসি তাহলে 3.5 টা দিনে 2 বার পাবে, তাই না? বুঝতে পারছি কি? 3.5 ml দিনে 2 বার, তাহলে এটা যদি গুণ করি তাহলে কত হয়? 7। হ্যাঁ কত আসতেছে? 6 আর 10 হ্যাঁ 7 ml 7 ml তাহলে এটা খাবে 7 দিন, 7 7 49, 7 দিন খাবে, তাহলে 7 এর 7 দ্বারা গুণ 49, আমরা এই যে 50 ml আছে সেটা দিয়ে দেব। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? বুঝতে পারছি? এক্ষেত্রে সব কিছু। আর অ্যান্টিবায়োটিক যখন পড়ানো হবে তখন ডিটেইলসে এই কোনটার কত এমজি থেকে কত এমজি বের করা হয় সেটা আরো বিস্তারিত পড়ানো। আচ্ছা বুঝতে পারছি? এখন তো বুঝতে পারবো অন্তত যে এই বাচ্চাটা আসলো কত এমজি দিতে পারবো। হ্যাঁ পেডিয়াট্রিক ডোজ আছে, ডোজগুলো মনে রাখতে হবে, ছবি তুলে নিতে হবে। ক্লিয়ার? আমরা কইছিলাম ট্রিটমেন্ট আছে এটা কি অ্যান্টিবায়োটিক তো বুঝতে পারছি। এবার ওই যে ইচিং এর যে ফর্মালফিকোফেনাডিন 18 কেজি এক চামচ, এবার আসলে আমরা কিছু ক্রিম ব্যবহার করি। যেমন E45 ডিমাসে সোরিয়াসিসের জন্য তৈরি। এরপরে হচ্ছে সোরিয়াসিস ক্রিম আছে। এই ক্রিমগুলো দিনে 2 বার করে আক্রান্ত স্থানে মাখবে। স্যার আবার কেউ যে এলিমেন্ট প্লাস দেয় মানে গলা থেকে, ওটা চুলকানির জন্য। এলিমেন্ট প্লাসটা কি? যে কোনো চুলকানিতে মানে চুলকানির ভাবটা কমায়, এটা বুঝতে পারবেন, সমস্যা নেই। তবে সাথে একটা ক্রিম দিতেই হবে। হ্যাঁ এগুলো দিতে পারবেন, তবে এগুলো অ্যাভেলেবল না তো, সব পাওয়া যায় না। এরপরে হচ্ছে ময়েশ্চারাইজার, যেহেতু জায়গাটা ফুসফুসে ভাব হয় একটা ময়েশ্চারাইজার দিবেন। মেয়েরা যে মুখে যে ময়েশ্চারাইজার গুলো ব্যবহার করে, অর্থাৎ তেল দিলে ভাব করার জন্য। ময়েশ্চারাইজার কার্ড পাওয়া যায়, কার্ড ময়েশ্চারাইজার কার্ড ব্যবহার করা যায়। এটা ওই একই লোশন যেরকম ভাবে দেয় 2 থেকে 3 বার। এরপরে স্টেরয়েড থেরাপি দেয় অনেকে, মানে অনেক বেশি হয়ে গেলে স্টেরয়েড দেয়। স্টেরয়েড যেমন হচ্ছে কর্টান যদি দেন, এটা আপনার ডোজ মেনটেন করতে হবে। কর্টান ধরেন আপনি 10 mg অথবা 5 mg যাই দেন, এটা আপনার ট্যাপার করতে হয়। ধরেন 3 বেলা 3 দিন দিলেন, আবার 2 বেলা 3 দিন দিবেন, আবার 1 বেলা 3 দিন দিবেন। এরকম ভাবে আস্তে আস্তে করে কমে আসবে। অ্যালার্জির জন্য প্লাস হচ্ছে অনেক বেশি ছড়িয়ে গেছে এই সব কারণে স্টেরয়েড দেওয়া হয়, ঠিক আছে, অ্যান্টিবায়োটিকের মতো। কিন্তু এটা দিলে কি করবে? ট্যাপার করতে হয়, আস্তে আস্তে করে ডোজটা কমিয়ে নিতে হয়, ঠিক আছে। এরপরে অনেকেই সার্জারি করায়। সার্জারি ট্রিটমেন্ট আছে, কসমেটিক সার্জারি করায়। একটা ইলেকট্রিক রে দ্বারা যে জায়গায় হয়েছে সে জায়গায় ট্রিটমেন্ট করানো হয়। এই লাইটের মাধ্যমে এই রেটাকে
একদম মুছে দেওয়া হয়। স্কিনের যে জায়গায় হয়েছে সে জায়গায় ইলেকট্রিক, এটা একটা রে, এক্স রে যেরকম রেতে মাধ্যমে আমরা ভিতরে সব কিছুই করতে পারি, এটাও একটা রে, ইউভি রে, এটার মাধ্যমে আমরা ওটাকে রিমুভ করে দিতে পারি। অনেকে এটা করে, এটা বাইবো, বুঝতে পারছি? হ্যাঁ, রে ট্রিটমেন্ট করাতে পারে। এরপরে হচ্ছে এর তো প্রোফাইল্যাক্টিক বলতে এই যে বললাম, প্রোফাইল্যাক্টিক বলতে যদি চুলকানি হয় তাহলে চুলকানির ওষুধটা খাবে, পুরুষ হলে অ্যান্টিবায়োটিক খাবে। আর হচ্ছে এই যে ক্রিমগুলো দিলে দেখা যায় যে তার সাময়িকভাবে চুল, এনিমেট প্লাসও দিতে পারেন চুলকানি কমানোর জন্য, একটা ক্রিম দিতে পারেন সেটা তেলতেলে ভাব থাকার জন্য, যেহেতু খসখসে ভাব হয়। একটা ময়শ্চারাইজারও একই কাজ, তেলতেলে ভাব রাখবে। এরপরে কটন যদি অতিরিক্ত মাত্রায় হয় সেক্ষেত্রে দিতে পারবেন। হ্যাঁ, এ হচ্ছে ট্রিটমেন্ট। এরপর হচ্ছে এই রোগীর আমরা কি কি উপদেশ দেব। ত্বকে ময়শ্চারাইজার ব্যবহার করতে বলবো এই জন্য যে ত্বকটা যেন শুষ্ক হয়, কি বলতে তেলে ভাব থাকে, শুষ্কতা রোধ, অর্থাৎ এই জায়গা ভিজা রাখা যাবে না। যে কোনো স্কিনের যে কোনো ব্যাকটেরিয়া মনে রাখতে হবে সেটা হচ্ছে ঠান্ডা স্যাঁতসেঁতে জায়গায় গ্রোটা বেশি করতে পারে, ছত্রাকটা কি ছড়িয়ে যেতে পারে বেশি করে। এজন্য স্কিনের যে কোনো জায়গায় স্কিনে ইনফেকশন হলে সে জায়গায় শুষ্ক রাখার চেষ্টা করবে। অতিরিক্ত দুশ্চিন্তা, যে বললাম যে স্টেজের কারণে হয়, দুশ্চিন্তা যারা করে তাদের দুশ্চিন্তার একটা ওষুধ দিয়ে দিব, অথবা ঘুমের ওষুধ দিব। এরপরে হচ্ছে সঠিক ডায়েট এবং সুষম খাবার গ্রহণ করতে বলবো। কেন এটা? যে সঠিক ডায়েট এবং সুষম খাবার করলে এর রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি হবে এবং ভালো তৈরি হবে। যেহেতু এর রোগ প্রতিরোধ ক্ষমতাতে প্রবলেম, সেহেতু সঠিক খাবার গ্রহণ করাটা অতীব জরুরি। বুঝতে পারছি? আজকে প্রেসক্রিপশনে কি কি থাকে এগুলো পড়াইতে চাইছিলাম, কি শুরু করব নাকি? না নেক্সট ক্লাস করব। হ্যাঁ, আসেনি, পরীক্ষা আছে। পরীক্ষা শুরু করব। দেখেন আপনারা ডিসিশন নেন, যদি বলেন তাহলে পড়ে যাও। তাহলে স্যার ওটা ভিডিও দিয়ে দিন স্যার। হ্যাঁ, ভিডিও তো আপনাদের ছাড় দেয়। আচ্ছা 10-15 মিনিট তো সারা আমি তো আমার চ্যানেলে আপলোড করি। স্যার আপনার চ্যানেলটা আপনার চ্যানেলের হচ্ছে আপনার স্যার কপি করে আপনার চ্যানেল কোনটা স্যার? স্যার আপনার চ্যানেলটা একটু নাম ব্যবহার করলে বলতে পারি। আচ্ছা যাই হোক, স্যার আমি আপনি ক্লাস করাবো পরে, আমি ক্লাস করাবো। স্যার যেটা মানে প্রেসক্রিপশন কোনটা কি লিখতে হয় এখানে জায়গাটা তো বুঝাবেন না স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা, একটা নরমালি প্রেসক্রিপশনে কি কি থাকে, কয়টা পার্ট থাকে? প্রথম কথা হচ্ছে নেম থাকে। নেম কেন থাকে? পেশেন্টের এটা নাম কোন রোগীর এটা বোঝানো উচিত। ধরুন না ট্রিটমেন্ট দিয়ে দিছে, আমি যদি নাম লিখে দেই, নামটা মিস হয়ে গেল, উনি ওনার ওষুধ খেতেছে, উনি ওনার ছেলে ওষুধ নামে খেতেছে। জন্য হ্যাঁ, ছেলে নামে সে কারণেও একটা ইন্ডিকেট পায়। তাহলে মানে কি নেম থাকতে হবে। হ্যাঁ, কি কি কারণে? আইডেন্টিফিকেশনের কারণে, যে এটা প্রেসক্রিপশনটা কার এবং সে ছেলে না মেয়ে সেটা বোঝার জন্য।
এরপর হচ্ছে এই মানে বয়স, বয়সটা কেন থাকতে হবে? ওই যে বললাম এক এক বাচ্চাদের একটা ডোজ আছে, বড়দের একটা ডোজ আছে, অ্যাডাল্টের একটা ডোজ আছে, বৃদ্ধদের একটা ডোজ আছে। এই ডোজটা মেনটেন করার জন্য বয়সটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে সেক্স, মানে ছেলে না মেয়ে। ছেলেদের এক ধরনের রূপ প্রতিরোধ ব্যবস্থা, মেয়েদের এক ধরনের রূপ প্রতিরোধ ব্যবস্থা, হ্যাঁ, স্ট্রাকচারটাই আলাদা, এই জন্য এটাও জানতে হবে। ঠিক আছে, তারপরে একটা ডেট। ডেট কেন? পূর্ণ ওষুধটা কবে থেকে শুরু করছেন? অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ডোজটা কমপ্লিট করা। কারণ আপনি 7 তারিখ থেকে অ্যান্টিবায়োটিক শুরু করছেন, 14 তারিখে যে আপনি শেষ হবে। কারণ যদি আপনি ডেট না লিখি আপনি ভুলে গেলেন, এজন্য ডেটটা গুরুত্বপূর্ণ। নেম, এজ, 6 এই কয়টা থাকে বর্ডার লাইনে। এরপরে এইখানে হচ্ছে RX লেখাটা থাকে। RX নিয়ে অনেকের অনেক মতবাদ আছে, আমরা এত মতবাদের ভিতরে যাব না। RX বলতে আমরা যেটা বুঝাই সেটা বুঝবেন, সেটা হচ্ছে RX মানে প্রেসক্রিপশন। অনেকে RX নিয়ে অনেক কিছু বলে, যে রেফার বাই জিস্যু, হ্যান ত্যান অনেক কিছু বলে, কিন্তু আমরা যেটা নরমালি শিখবো সেটা কি? RX মানে প্রেসক্রিপশন, একটা প্রেসক্রিপশন। RX মানে কি? প্রেসক্রিপশন। এখানে লিখবো আমরা CC। চিফ CC মানে কমপ্লেন, কি? চিফ কমপ্লেন, চিফ কমপ্লেন। CC মানে কি? চিফ কমপ্লেন। চিফ কমপ্লেন। এখানে অর্থাৎ রোগীর কি হিস্ট্রি কমপ্লেন আছে, কমপ্লেন আছে, সমস্যা রোগীর কি কি সমস্যা আছে সেটা। সাইন, এটা তো রোগী বলবে। এটা কি বলবে? রোগী, এটা হলো রোগীর কথা। আমার জ্বর অমুক দিন ধরে, আমার শরীর ব্যথা, আমার অমুক জায়গায় অমুক হইতেছে, হ্যাঁ। আর সাইন, আমি নিজে কি দেখবো? রোগীর কথা শুনে আমার কি কি জিনিস দেখা দরকার সেটা দেখবো। যেমন সরিয়েছে আমার কি স্কিনটা, রোগী এসে বললো আমার এটা সমস্যা নেই, আমি কি করবো? লাইট ছাড়া স্কিনটাকে দেখবো, শেপটা দেখবো, যে এটা কি নিয়ার শেপ নাকি সোরিয়াসিসের শেপ, এটার ভিতরে পুঁজ আছে কি নাই, এটার ভিতরে সাদা অংশ না লাল অংশ, হ্যাঁ, স্কিনের ঠিক কোথায় হয়েছে। বলছিলাম সোরিয়াসিস সবসময় এপিডার্মিসে হয়, এটা কি ডার্মিস হয়েছে, এটা কি ভিতরে চলে গেছে না বাইরে আছে, এগুলো আমরা সাইনে দেখবো। আর এছাড়া অন্য রোগের ক্ষেত্রে কি দেখবো? বিপি দেখবো, টেম্পারেচার দেখবো, বিপি, ব্লাড প্রেশার দেখবো, হার্ট রেট দেখবো, এগুলো। যেমন বিপি, স্যার সাইকেল স্যার বিপি দেখা যায় স্যার, এটা অন এক্সামিনেশন থাকে না স্যার? হ্যাঁ, এটা অনেক মেনশনও দেওয়া যায়, বাট এখানে অনেক কিছু সাজানোর আছে। যেমন ক্লিনিক্যাল চিফ কমপ্লেনের পরে ডিএক্স দেওয়া যায়, কি কি ডায়াগনোসিস হতে পারে সেটা দেওয়া যায়। মানে লেখলে অনেক কিছু করা যায়। আগে আমি বেসিকটা পড়ে নিই, তারপরে আর কি কি আছে সেগুলো পড়ে নিই। সাইন আর অন এক্সামিনেশন মোটামুটি একই, হ্যাঁ। সাইনটা কি? রোগীর কি কি সাইড আমি দেখবো, আর অন এক্সামিনেশন রোগীর কি কি পরীক্ষা করে আমি দেখি। ঠিক আছে, যেমন সাইনটা আপনি ওই যে লাইট ধ্যান দেখলেন, লাইট ধ্যান, আর অন এক্সামিনেশনে ওইটা কোন জায়গায় হয়েছে, কিভাবে হয়েছে সেটা দেখলেন। মানে দুইটা সেম ক্যাটাগরি। তাহলে কি বিপি, পালস, লাং, এই যে লাংটা অন এক্সামিনেশনে, হার্ট, ঠিক আছে, এরপরে পালস, এগুলো আমরা কি আরো অনেক কিছু আছে। জন্ডিস, মানে অ্যানিমিয়া, আরো অনেক কিছু, এগুলো হচ্ছে অন এক্সামিনেশন বিষয়। কিন্তু সাইন দেখবো যেগুলো জেনারেল বিষয় সেগুলো।
আর অনেক কিছু আছে, এটা আমি জাস্ট প্রেসক্রিপশন বোঝানোর জন্য বলছি। তাহলে কি ক্লিনিক্যাল ফিচার, সাইন, অন এক্সামিনেশন একই জিনিস। এরপর হচ্ছে নিচে যেটা থাকে ইনভেস্টিগেশন, আই এন ভি দিয়া কি বোঝায়? ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন। এবং নিচে এই চিহ্ন থাকবে, এই চিহ্ন দিয়ে কি বোঝায়? ডায়াগনোসিস। মানে আমি যেটা পাইছি এটা ডায়াগনোসিস। আর এইখানে যেটা থাকে ডিএক্স, অর্থাৎ রোগীর কথা শুনে আমার যে ডায়াগনোসিসটা মনে হইতে পারে যে এটা এই রোগ হইতে পারে, রোগীর কথা আমারে দেখে এবং ইনভেস্টিগেশন সব মিলিয়ে যে আমি ফাইনাল ডিসিশনে যে ডায়াগনোসিসটা হবে সেটা হচ্ছে এই ডায়াগনোসিস। বুঝতে পারছি? ডিএক্সটি কি হচ্ছে ডিএক্স? হ্যাঁ, ডিএক্স ডিএক্স মানে কি কি রোগ হইতে পারে, কি কি রোগ হতে পারে, কারণ তখন তো আমি কনফার্ম না, রোগীর কথা আমি দেখে যা মনে হয়েছে আমি তাই করছি, তারপর আবার ইনভেস্টিগেশনে দেখলাম যে সেম আইছে, হ্যাঁ, তখন ইনভেস্টিগেশনে দিয়ে দিলাম এটা। এটা হচ্ছে আসল ডায়াগনোসিস। আসল ডায়াগনোসিস তিনটা জিনিস দেখে, একটা হলো রোগীর অন এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন, তিনটা মিলে ডায়াগনোসিস। আর ডিএক্স ডায়াগনোসিস কি কি? রোগীর কথা এবং আমি যেই ক্ষেত্রে সিদ্ধান্ত যে রোগ সম্ভবত হইতে পারে সেটা হচ্ছে ডিএক্স। আর ডায়াগনোসিস হচ্ছে পরীক্ষার সাথে যেটা রিপোর্ট দেখে আমরা ডায়াগনোসিস করতে পারি সেটা, হ্যাঁ। আর আরএক্স মানে তো প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন ওষুধ আর কি। এরপর আমরা ওষুধ দেখব। একটা ওষুধ লিখলে সর্বপ্রথম সেটা কি, ট্যাবলেট না ক্যাপসুল সেটা দিতে হবে, সেটা ক্রিম, অয়েন্টমেন্ট না জেল সেটা দিতে হবে। তারপরে ওষুধের নামটা দিতে হবে। ওষুধের নাম কোনো জেনেটিক নাম দেওয়া যাবে না, যে কোনো একটা কোম্পানির নাম লিখে দিতে হবে। আর জেনেটিক নাম দিলেও এখানে জেনেটিক নাম দিলেন পাশে যে একটা কোম্পানির নাম লিখে দিতে হবে, এটা নিয়ম। এরপরে ওটা কয় বেলা করে খাবে সেটা ডোজটা লিখে দিতে হবে। এরপরে লিখে দিতে হবে সেটা কয় দিন খাবে সেটা। এভাবে মেডিসিনগুলো দিতে হবে। এরপরে যেটা আছে এখানে থাকবে সিগনেচার, অর্থাৎ কোন ডাক্তার এটা দেখলো তার ডিজিগনেশনটা নিচে থাকবে। তাহলে কি জেনারিক নাম দিয়ে দেওয়া লাগবে? যে দেখবো আমার নাম জেনারিক নামের যে বিষয়টা বল। জেনেটিক নাম দিতে হবে না, কোম্পানির নাম দিতে হবে। যেমন আপনি সেপিক জিম লিখতে পারবেন না, সেপিক জিম লিখতে পারবেন না, আপনার লিখতে হবে কি সেপ3। বুঝতে পারছেন? আর আপনি যদি সেপিক জিম লেখেনও আগে সেপ3 লিখে ব্র্যাকেটে লিখে দিবেন সেপিক জিম। শর্টেজ আসতে শুধু ইয়ার দেবি তো এভাবে দেখতে হবে। সেফটি যারা দেনি নাম্বার। ঠিক আছে, এগুলো হচ্ছে নিয়ম। আর নিচে হচ্ছে ডক্টরের ডিজিগনেশন থাকবে, ডক্টরের সাইন থাকবে। এটা হচ্ছে একটা নরমাল প্রেসক্রিপশনে এগুলো থাকা বাধ্যতামূলক। একটা সুন্দর মার্জিত প্রেসক্রিপশন